ক্লাস 12 ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের কাছে এই ভিডিওতে সম্পূর্ণরূপে বিবর্তন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তাহলে বিবর্তন বিষয়টা আশা করি সম্পূর্ণভাবে শিখে যেতে পারবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো ও সবাইকে শেয়ার করে দাও। তো চলো আমরা শুরু করছি বিবর্তন। প্রথমে বিবর্তনের সংজ্ঞা। বিবর্তনের অপর দুটি নাম আছে, একটা হচ্ছে ব্যাবর্তন বা প্রতিবর্তন। মানে বিবর্তনকে অনেকে প্রতিবর্তনও বলে, আবার ব্যাবর্তনও বলে। যাই বলুক না কেন বিষয়টা একই। তো বিবর্তনের সংজ্ঞাতে কি বলছে দেখো, যে অবরোহ অমাধ্যম অনুমানে প্রদত্ত বচনের গুণের পরিবর্তন করে, মানে যে বচনটা দেওয়া থাকবে তার গুণটাকে পাল্টাবো। গুণ মানে সংযোজক যেটা, সেটাতে হচ্ছে গুণের প্রকাশ পায়। তাহলে হয় থাকলে নয় করব, নয় থাকলে হয় করব, এবং সেই বচনটির বিধের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গ্রহণ করব। মানে যেটা বিধেয় পদ থাকবে সেই বিধেয় পদটাকে বিরুদ্ধ পদ বানাবো, বানিয়ে নতুন সিদ্ধান্ত তৈরি করব। এভাবে আমরা যে বচন পাবো তাকেই হচ্ছে গিয়ে বলা হয় বিবর্তন। একটা উদাহরণ দিয়ে দেখো তোমাকে বিষয়টা বোঝাচ্ছি আমরা। তো কি আছে দেখো, সকল মা হয় নারী। এখানে মাটা উদ্দেশ্য পদ, হয়টা সংযোজক, এই সংযোজকটাই হচ্ছে গিয়ে বচনটার গুণ, আর নারী হচ্ছে বিধেয় পদ, তাই তো। তো এই বিবর্তন করতে গেলে কি করতে হবে, উদ্দেশ্য পরিবর্তন করা যাবে না। উদ্দেশ্য উদ্দেশ্যের জায়গায় একই আছে দেখো। আর হয়টা নয় হয়ে গেছে, মানে গুণ পাল্টে গেছে। আর যেটা বিধেয় পদ আছে নারী, সেটাকে হচ্ছে গিয়ে অনারী করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে বিধেয় পদ, এই বিধেয় পদটাকে বিরুদ্ধ পদ করতে হবে বলছে সংজ্ঞাতে। তো বিরুদ্ধ পদ করার নিয়মটা হচ্ছে সামনে একটা অ লাগাতে হবে। মানে যে পদটা থাকবে তার সামনে যদি আমি একটা অ লাগিয়ে দিই, তারপর একটা ড্যাশ চিহ্ন দিই, তাহলেই হচ্ছে গিয়ে সেটা আমার বিরুদ্ধ পদ হয়ে গেল। তো এইভাবে বিরুদ্ধ পদটা বানাতে হবে। তো বানিয়ে আমি একটা নতুন বচন পাবো, সেই বচনটাই হচ্ছে গিয়ে বিবর্তন। মানে একটা বচনকে এইভাবে নিয়ম মেনে বিবর্তন করতে হবে। তো বিবর্তনের ক্ষেত্রে যেটা হেতুবাক্য বা আশ্রয় বাক্য থাকে, সেই হেতুবাক্যটাকে বলা হয় বিবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। যেমন হচ্ছে কি আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হতো আবর্তিত। একইভাবে এখানে হেতুবাক্য বা আশ্রয় বাক্যকে বলা হবে বিবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হবে বিবর্তিত। তাহলে এই হলো বিবর্তনের সংজ্ঞা, একটা উদাহরণ দেওয়া হলো। আর আশ্রয় বাক্যকে কী বলে, সিদ্ধান্তকে কী বলে, সেটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা দেখব বিবর্তনের নিয়মগুলা একটা একটা করে। তো বিবর্তনের নিয়ম শুরু করবার আগে আমাদের বিরুদ্ধ পদ কাকে বলে এটা হচ্ছে গিয়ে একবার জেনে নিতে হবে। কারণ বিরুদ্ধ পদ কাকে বলে সেটা না বুঝলে পরে তো বিবর্তনের নিয়মটা ঠিক মতো হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারবো না। কারণ দেখলাম যে বিধেয় পদকে বিরুদ্ধ পদ করতে হয়। তো বিরুদ্ধ পদ কাকে বলে দেখো, যদি দুটি পদ দিয়ে এমন দুটি শ্রেণী বোঝায়, মানে দুটা পদ দিয়ে এমন দুটা শ্রেণীকে তো মানে বোঝানো হবে যেখানে একটি শ্রেণীর বস্তু অপর শ্রেণীর অন্তর্গত হতে পারে না। যেমন নারী আর অনারী, আগের বচনটাতে দেখলাম। তো নারী হচ্ছে একটা শ্রেণী যা দিয়ে পৃথিবীর সমস্ত নারীকে বোঝানো হচ্ছে, আর অনারী এমন একটা শ্রেণী যা দিয়ে নারী বাদ দিয়ে বাকি অন্য শ্রেণীকে বোঝানো হচ্ছে। তাহলে দুটো পদ দিয়ে দুটো পৃথক শ্রেণীকে বোঝানো হচ্ছে যেখানে একটা শ্রেণীর বস্তু আরেকটা শ্রেণীর অন্তর্গত হতে পারবে না, ঠিক আছে। তাহলে এইভাবে যখন দুটো পদ দিয়ে দুটো শ্রেণীকে বোঝানো হয় তখন সেই দুটো পদ একে অপরের বিরোধী পদ হয় বা পরস্পর বিরুদ্ধ পদ হয়, ঠিক আছে। তাহলে বিরুদ্ধ পদ মানে কি বুঝলাম, এমন দুটি পদ যেখানে দুটি পদ দিয়ে দুটি পৃথক শ্রেণীকে বোঝানো হবে, একটি শ্রেণীর বস্তু আরেকটি শ্রেণীর অন্তর্গত হতে পারবে না, তাহলে সেই দুটি পদ হবে বিরোধী পদ, ঠিক আছে। তো এই বিরুদ্ধ পদটা দেখলাম। এবার হচ্ছে বিবর্তনের নিয়মটা দেখি একটা একটা করে। বিবর্তনের প্রথম সূত্র হচ্ছে উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে। মানে উদ্দেশ্যকে পাল্টানো যাবে না। উদ্দেশ্য যা থাকবে হেতুবাক্যে, সিদ্ধান্তেও উদ্দেশ্যটা একই থাকবে। উদ্দেশ্যটাকে পরিবর্তন করতে আমরা পারবো না। একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে দেখি। সকল মানুষ হয় মরণশীল। এখানে লেখো লাল কালিতে মানুষটা লেখা আছে, এই মানুষটা হচ্ছে উদ্দেশ্য পদ। তো আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্য আছে সিদ্ধান্তে সেটা উদ্দেশ্যই থাকবে।
মানে কোনো মানুষ নয় অমরণশীল, মানে উদ্দেশ্যটা উদ্দেশ্যের জায়গাতেই থাকবে, উদ্দেশ্যটাকে কোনোভাবে আমরা চেঞ্জ করতে পারবো না। এটা প্রথম সূত্র। এবার দ্বিতীয় সূত্রে কি বলা আছে দেখো, দ্বিতীয় সূত্রে বলা আছে হেতুবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। এই সূত্রটা খুব ভালো করে বুঝবে, যে বলছে হেতুবাক্যের যেটা বিধেয় থাকবে সেই বিধেয় পদটাকে বিরুদ্ধ পদ করতে হবে। ওই বিরুদ্ধ পদ করতে গেলে বললাম সামনেটা অ লাগাতে হয়, অ লাগিয়ে বিরুদ্ধ পদ বানাবো। সেই অ লাগিয়ে যে বিরুদ্ধ পদটা বানাবো সেটা সিদ্ধান্তের বিধেয়ের জায়গায় বসবে। দেখো একটা উদাহরণ দিয়ে, কোনো মানুষ নয় পূর্ণ, এখানে পূর্ণটা হচ্ছে বিধেয় পদ, দেখতে পাচ্ছ। তো এই বিধেয় পদটাকে বিরুদ্ধ বানাবো। কি করে বিরুদ্ধ বানাবো বললাম, সামনে একটা অ লাগাবো। মানে এইরকম হবে, সকল মানুষ হয় অপূর্ণ। তো পূর্ণটাকে এখানে অপূর্ণ করা হলো, মানে যেটা বিধেয় ছিল সেটাকে বিরুদ্ধ পদ করে দেওয়া হলো। তো দ্বিতীয় সূত্রে বলা হয়েছে এই আশ্রয় বাক্যে যেটা বিধেয় থাকবে তাকে বিরুদ্ধ পদ করে সিদ্ধান্তের বিধেয়ের জায়গায় নিয়ে যাব। তাহলে এই গেল দুটো সূত্র। এরপরে তৃতীয় সূত্রে কি বলছে, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, মানে গুণ পাল্টে যাবে। যদি হয় থাকে তাহলে নয় হবে, মানে সদর্থক থাকলে নৈরর্থক হবে, আর যদি নৈরর্থক থাকে তাহলে সদর্থক হবে। মানে নয় থাকলে হয় হবে, হয় থাকলে নয় হবে, সহজ কথায়। ঠিক আছে, মানে গুণ পাল্টে যাবে, গুণ এক থাকবে না। তাহলে দেখো উদাহরণ দেখানো হচ্ছে, আশ্রয় বাক্যে যদি হয় থাকে বা নয় থাকে তাহলে সিদ্ধান্তে গেলে কি হবে, সিদ্ধান্তে হয়টা নয় হয়ে গেল আর নয়টা হয় হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে গুণ পাল্টে যাবে। একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে দেখানো হচ্ছে। দেখো, সকল এস হয় পি, তাহলে এখানে হয় ছিল, এই হয়টা কী হয়ে যাবে, কোনো এস নয় অপি, মানে হয়টা নয় হয়ে গেল। ঠিক আছে, এবার চতুর্থ সূত্র দেখো, চতুর্থ সূত্রে বলছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণটা এক থাকবে। পরিমাণ মানে সামান্য বা বিশেষ, এটা হচ্ছে কি বচনের পরিমাণ, তাই না? আমরা বচন অধ্যায়ে শিখেছিলাম যে বচনের পরিমাণ হচ্ছে গিয়ে সামান্য আর বিশেষ, এই দুই প্রকার হয়। এ আর ই বচন সামান্য বচন, আর আই আর ও বচন হচ্ছে বিশেষ বচন, তাই তো? তাহলে পরিমাণটা এক থাকবে, পরিমাণ পাল্টানো যাবে না। দেখো এখানে কি বলছে, আশ্রয় বাক্য যদি সামান্য হয় আর যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত সামান্যই থাকবে। তাহলে কি বললাম, আশ্রয় বাক্যে যেটা সামান্য থাকবে সেটা সিদ্ধান্তে সামান্যই থাকবে, আশ্রয় বাক্যে যেটা বিশেষ থাকবে সেটা হচ্ছে সিদ্ধান্তে বিশেষই থাকবে, মানে গুণ পাল্টানো যাবে না। একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টাকে হচ্ছে কি তোমাদের কাছে বোঝাচ্ছি। দেখো, সকল এস হয় পি, এটা একটা এ বচন, এ বচন মানে এটা সামান্য বচন। তার নিয়ম বলছে আশ্রয় বাক্য সামান্য হলে পরে সিদ্ধান্ত সামান্যই হবে, সেটাকে পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে সিদ্ধান্ত কি হচ্ছে, কোনো এস নয় অপি। ঠিক আছে, তাহলে এ থেকে ই বচন হলো। এখন এটা কিভাবে হলো সেটা হচ্ছে কি আমরা একটা একটা করে বচন প্র্যাকটিস করে শিখব। তাহলে এখন মোটামুটি আমরা এই চারটা নিয়ম কি জানলাম। প্রথম নিয়মে বলছিল, একবার মনে করে নিই, প্রথম নিয়মটা হচ্ছে কি রিভাইন্ড করে দেখো। প্রথম নিয়মে কি বলছিল, প্রথম নিয়মে বলছিল উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে, উদ্দেশ্য পাল্টানো যাবে না, উদ্দেশ্য এক থাকবে। দ্বিতীয় নিয়ম বলছিল বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় করতে হবে, মানে পূর্ণটাকে অপূর্ণ করা হয়েছে, সৎ থাকলে অসৎ, মানুষ থাকলে অমানুষ, অ লাগিয়ে সেটাকে বিরুদ্ধ পদ করতে হবে। তারপরে তৃতীয় নিয়মে কি বলছে, আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, মানে হয় থাকলে নয় হবে, নয় থাকলে হয় হবে, তাই তো? এটা হচ্ছে কি তৃতীয় নিয়মে বলছে। চতুর্থ নিয়মে কি বলছিল, চতুর্থ নিয়মে বলছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ এক হবে, মানে পরিমাণ পাল্টাবে না। আশ্রয় বাক্য সামান্য থাকলে সিদ্ধান্ত সামান্যই থাকবে, আর আশ্রয় বাক্য বিশেষ থাকলে সিদ্ধান্ত বিশেষই থাকবে, তাই তো? তাহলে এই হচ্ছে বিবর্তনের চারটা নিয়ম। এই চারটা নিয়মকে মনে রেখে, মাথায় রেখে আমরা এবার একটা একটা করে বিভিন্ন বচনকে পরিবর্তন করে দেখব কিভাবে বিবর্তন হয়। তো দেখো এখানে প্রত্যেকটা নিয়ম পাশে আমি দিয়ে দিলাম। প্রথম নিয়ম উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে, দ্বিতীয় নিয়ম বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় হবে, তৃতীয় নিয়ম হেতুবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, চতুর্থ নিয়ম আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ এক থাকবে। এই নিয়মগুলোকে পাশে রাখলাম তোমাদের মনে রাখার জন্য, তোমরা এই নিয়মগুলোকে মনে রাখো। এইবার আমরা একটা এ বচন দেখো,
এখানে দিচ্ছি সকল পিতা হয় পুরুষ। ভালো করে লক্ষ্য করো, এখানে পিতাটা হচ্ছে উদ্দেশ্য পদ। প্রথম নিয়ম বলছে উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে, মানে উদ্দেশ্য পাল্টাবে না, উদ্দেশ্য একই থাকবে, তার মানে পিতা পদটা পিতা পদই থাকবে, ওটা পাল্টানো যাবে না। 2 নম্বর বলছে গুণ পাল্টে যাবে, তোমার হচ্ছে কি বিধের বিরুদ্ধ পদ বিধেয় হবে, মানে এখানে বিধেয় পদ দেখো পুরুষ আছে, এই পুরুষ পদটা বিরুদ্ধ পদ হবে, মানে অপুরুষ হবে। একটু আগেই বললাম অ লাগাতে হবে। তাহলে প্রথম নিয়ম হয়ে গেল, এটা দেখানো হলো তীরচিহ্ন দেখো। দ্বিতীয় নিয়ম তীরচিহ্ন দেখাচ্ছি। তৃতীয় নিয়ম বলছে গুণ ভিন্ন হবে, মানে হয় থাকলে পরে নয় হবে, ঠিক আছে। আর 4 নম্বর বলছে পরিমাণ এক হবে, মানে এখানে এ বচনের পরিমাণটা কি বলো, এটা হচ্ছে গিয়ে সামান্য বচন। তো সামান্য বচন হলে পরে তাহলে তার পরিমাণটা হচ্ছে গিয়ে একই রাখতে হবে, তার মানে সামান্যই রাখতে হবে। তো যেহেতু গুণ পাল্টে গেল, মানে হয়টা নয় হয়ে গেল, তাহলে এ তো আর এ থাকবে না, এ তো এ থাকতে পারে না, কারণ এ বচনে হয় থাকে, তাই তো। হয়টা যখন আমার এখানে এসে নয় হয়ে যাবে, তখন আর নিশ্চয়ই এ বচন থাকবে না। নয় কোন কোন বচনে থাকে, ই বচনে থাকে আর ও বচনে থাকে, কিন্তু ও বচন তো হবে না, কারণ ও বচন হলে পরে তোমার পরিমাণটা বিশেষ হয়ে যাবে, পরিমাণটা পাল্টে যাবে। তাহলে এ থেকে কখনো ও বচন আসতে পারবে না, তাহলে এ থেকে হচ্ছে গিয়ে বাকি থাকলো ই বচন, তাহলে ই বচনই আসবে, তাই না। তো দেখো কোনো পিতা নয় অপুরুষ, তাহলে এই ব্যাপারটা আবার ভালো করে বোঝো। উদ্দেশ্যটাকে এক রাখা হয়েছে, বিধেয়টাকে বিরুদ্ধ পদ করা হয়েছে, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম গুণ পাল্টে গেছে, হয় থেকে নয় করা হয়েছে। নয় শুধু ই বচন আর ও বচনে থাকে, তাই তো। তার মানে এ বচন থেকে হয় ই বচন আসবে, নয় ও বচন আসবে, কিন্তু ও বচন আসতে পারবে না। কেন? কারণ 4 নম্বর নিয়মে বলছে পরিমাণটা এক রাখতে হবে। তাহলে এ থেকে যদি আমি ও করি, তাহলে পরিমাণটা পাল্টে যাচ্ছে, কারণ এ হচ্ছে সামান্য বচন আর ও হচ্ছে বিশেষ বচন, তাহলে ও আমি এখানে আনতে পারবো না, তাহলে বাকি পড়ে থাকলো আমার ই, তাহলে এ থেকে বিবর্তন করে আমার ই বচনই হবে। ই বচন যদি আমি করি, তাহলে প্রত্যেকটা নিয়ম, মানে 4টা নিয়ম যথাযথভাবে পালন করা হচ্ছে। আবার একবার মনে করে নাও, উদ্দেশ্যই আছে প্রথম নিয়ম, বিধে বিরুদ্ধ পদ করা হয়েছে দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম গুণ পাল্টানো হয়েছে হয় থেকে নয়, চতুর্থ নিয়ম পরিমাণ এক থাকবে, মানে সামান্য থেকে সামান্যই আসবে, তাহলে এ তো আসতে পারে না, কারণ এটা নয় হয়ে গেছে, তাই এখানে এ বচন কখনোই আসবে না। তো নয় যখন আসে সামান্য বচন, তাহলে ই বচনই আসবে, কারণ সামান্য বচন নয় থাকলে পরে ই বচনই হয়, তাই না। তাহলে এ থেকে কি শিখলাম, ই হলো, তাহলে এ বচনকে বিবর্তন করে ই হয়, তাহলে এই হচ্ছে গিয়ে এ বচনের বিবর্তনের প্রক্রিয়া। এবার আমরা ই বচন দেখি। ই বচনকে বিবর্তন করব, তার আগে আমাদের আবার হচ্ছে সেই নিয়মগুলো মনে রাখতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা নিয়ম বারবার করে মনে রাখো, কারণ এই নিয়মের ওপর ভিত্তি করেই বচনগুলোকে আমাকে বিবর্তন করতে হবে। তাহলে এইবার দেখো এখানে একটা ই বচনের উদাহরণ দেওয়া হচ্ছে, কোনো মানুষ নয় পূর্ণ, এটা হচ্ছে একটা ই বচন। এখানে প্রথম নিয়মে উদ্দেশ্য একই রাখতে হবে, বিধের বিরুদ্ধ পদ বানাতে হবে, নয়টাকে হয় করতে হবে, গুণ পাল্টে দিতে হবে, আর যেটা সামান্য বচন আছে সামান্যই থাকবে, তাই তো, সেটা কখনোই বিশেষ আসতে পারে না। তো নয় যদি হয় হয়ে যায়, তাহলে সামান্য বচনে হয় কোন বচনে থাকে মনে করো একবার, এ বচনে থাকে, তাই না। তাহলে ই থেকে বিবর্তন করে এ বচন হবে। তাহলে মানুষ দেখো প্রথম নিয়ম অনুসারে উদ্দেশ্য এক থাকলো, বিরুদ্ধ পদ হয়ে গেল, অ লাগিয়ে দিলাম, গুণ পাল্টে গেল, নয় থেকে হয় হয়ে গেল, আর পরিমাণ এক রাখতে গেলে যেহেতু এখানে হয় আছে, তাহলে আমাকে এ বচনই আনতে হবে, এ বচন ছাড়া অন্য কোনো বচন আসবে না। যদি আমি এখানে আই বচন আনি, তাহলে তো পরিমাণ পাল্টে যাবে, বিশেষ বচন হয়ে যাবে, তো কিন্তু পরিমাণ তো পাল্টানো যাবে না, সামান্যকে সামান্যই রাখতে হবে। তাহলে ই থেকে যদি 4টা নিয়মই হচ্ছে গিয়ে ফলো করি আমি, তাহলে ই থেকে বিবর্তন করলে পরে এ বচনই হয়, তাই তো। তাহলে এখানে শিখলাম ই বচনকে বিবর্তন করলে এ বচন হয়। আবার আগেরটা মনে করো, এ বচনকে বিবর্তন করে কি হয়েছিল, ই বচন হয়েছিল, আর ইকে বিবর্তন করে এ বচন হয়েছে। সিম্পল ব্যাপার, বিবর্তন না আবর্তনের থেকে অনেক সোজা। আবর্তনে অনেক কিছু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু বিবর্তনে কিন্তু আমরা সহজে ভুলব না, একদম সিম্পল ব্যাপার। এ থেকে ই হয়,
ই থেকে এ হয়, শুধু উদ্দেশ্য একই থাকে, শুধু বিধেয় পদটাকে বিরুদ্ধ পদ করতে হবে, বা সিম্পল ব্যাপার। এরপর হচ্ছে কি আইবচন। আইবচন করার সময় হচ্ছে 4টা নিয়ম আমরা পাশে রাখলাম মনে করার জন্য, এবং তার উপর ভিত্তি করে আমরা যখন একটা আইবচনকে বিবর্তন করব, ওই একইভাবে উদ্দেশ্যকে উদ্দেশ্য রাখবো, বিধেয়কে বিরুদ্ধ পদ বানাবো, হয়কে নয় করব, আর বিশেষ বচন আইবচন, তো আইবচন বিশেষ, তাই এখানে বিশেষই রাখবো। তো বিশেষই যদি রাখি তাহলে দেখো কোন বচন হচ্ছে, এখানে সিম্পল ও বচন হচ্ছে। উদ্দেশ্য এক আছে, হয় নয় হয়ে গেছে, নয় যেহেতু আসছে সেহেতু হচ্ছে গিয়ে ই বচন আর ও বচন আসবে, কিন্তু ই বচন তো আসবে না, কারণ ই বচন আসলে পরে পরিমাণ পাল্টে যাবে, বিশেষ থেকে সামান্য হয়ে যাবে, তাই না? তার মানে ই বচন আসবে না, তাহলে বাকি পড়ে থাকলো ও। তাহলে আই থেকে বিবর্তন করলে ও হয়। আবার মনে করো এ থেকে ই হয়, ই থেকে এ হয়, আই থেকে ও হয়। এবার আমরা দেখব ও বচনকে বিবর্তন করলে পরে কি হয়। এই হচ্ছে 4টা সূত্র। 4টা সূত্রের উপর ভিত্তি করে আমরা হচ্ছে গিয়ে বিবর্তন করব ও বচনের। এখানে একটা ও বচন দেওয়া হয়েছে, কোনো কোনো মানুষ নয় কবি। উদ্দেশ্যকে উদ্দেশ্যই রাখব, বিধেয়কে বিরুদ্ধ পদ করব, নয়কে হয় করব, আর ও বচন মানে বিশেষ বচন, তাহলে এখানে বিশেষই রাখবো। যেহেতু হয় আসবে তাহলে হচ্ছে কি হয় আই বচন, আর না হয় এ আসবে। এ তো আসতেই পারে না, কারণ এ আসলে সামান্য বচন হয়ে যাবে, তাহলে পরিমাণ পাল্টে যাবে, তাহলে বাকি থাকলো আই, তাহলে আই বচনই আসবে, তাই তো? তাহলে কোনো কোনো মানুষ হয় অকবি। তাহলে হয়ে গেল ও থেকে আই বচন, ভেরি সিম্পল। তাহলে কি বুঝলা, যে এ থেকে বিবর্তন করে ই হয়, ই থেকে বিবর্তন করে এ হয়, আই থেকে বিবর্তন করে ও হয়, ও থেকে বিবর্তন করে আই হয়। এই 4টা নিয়মের উপর ভিত্তি করে আমরা বিবর্তনগুলো করলাম। এটা আবর্তনের থেকে অনেক সোজা। তো দেখো, তাহলে মনে রাখার বিষয়টা কি, এ থেকে ই হয়, ই থেকে এ হয়, আই থেকে ও হয়, ও থেকে আই হয়, ভেরি সিম্পল। এবার আমরা দেখব সমবিবর্তন। সমবিবর্তন হচ্ছে কি একটা বিবর্তনের বিশেষ প্রক্রিয়া। এটা কেমনভাবে করা হয় সেটাই তোমাদেরকে এখন আমি শেখাবো। দেখো, সমবিবর্তন হচ্ছে প্রথমে যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটাকে বচনে বানাবো। কি বললাম? বাক্যটাকে বচন বানাবো। এটা তো সব ক্ষেত্রেই করতে হয়, তাই তো? যে বাক্যটা তোমাকে দিবে সেটাকে আমাকে লজিক্যাল ফর্ম বা এলএফে আনতে হবে, বা বচন বানাবো। বচনটাকে কি করব? বচনটাকে হচ্ছে বিবর্তন করব। মানে যে বচনটা আমার তৈরি হবে সেটাকে আমি বিবর্তনের নিয়ম অনুসারে বিবর্তন করে দেব। এবার যেটা বিবর্তিত হলো সেই বচনটাকে আবার আবর্তন করব। এই আবর্তন যখন করব, ওই যে আবর্তনের নিয়ম শিখছিলাম, সেই আবর্তনের নিয়ম অনুসারে আমরা বিবর্তিত বচনটাকে আবর্তিত করে দেব। এবার আবর্তিত যে বচনটা পাবো তাকে আবার বিবর্তন করে দেব বিবর্তনের নিয়ম অনুসরণ করে, তাই তো? তাহলে কি বুঝলাম? বাক্যকে প্রথমে বচনে আনব, বচনকে বিবর্তন করব বিবর্তনের নিয়ম অনুসরণ করে, বিবর্তনকে আবর্তন করব আবর্তনের নিয়ম অনুসরণ করে, আবর্তনকে আবার বিবর্তন করব। এইভাবে কয়েকটা স্টেপ অনুসারে যখন আমি যাব তখন সেটা হবে সমবিবর্তন। পরীক্ষা অনেক সময় সমবিবর্তনের প্রশ্নও চলে আসে, তাহলে সেখানে আমাকে এই 5টা স্টেপে কাজ করতে হবে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলছে, একটা বাক্য, মানুষ মাত্রই মরণশীল, এটা একটা বাক্য। এই বাক্যটাকে আমি বচন বানাবো। তো মাত্রই আছে, বচন বানালে পরে এ বচন হবে নিয়ম অনুসারে। সকল মানুষ হয় মরণশীল, এটা এ বচন হয়ে গেল। এবার এ বচনটাকে আমি বিবর্তন করব। এ বচনকে বিবর্তন করলে একটু আগেই শিখলাম ই হয়, তাহলে এটাকে ই বানিয়ে দিলাম। কোনো মানুষ নয় অমরণশীল। উদ্দেশ্য এক থাকলো, হয়টা নয় হয়ে গেল, মরণশীলটা অমরণশীল হয়ে গেল, সামান্য বচনটা সামান্যই থাকলো, তাহলে এ থেকে ই হয়ে গেল বিবর্তন করে। এবার এই যে বিবর্তন বচনটা আমরা পেলাম, এটাকে আমরা আবর্তন করব। মনে আছে তো? ই থেকে আবর্তন করলে পরে কি হয়? ই থেকে আবর্তন করলে ই হয়, কিন্তু উদ্দেশ্যটা, এই যে উদ্দেশ্যপদ বিধেয়ের জায়গায় যাবে, বিধেয়টা উদ্দেশ্যের জায়গায় আসবে, নয়টা নয়ই থাকবে, তাই না? দেখো কি হয় তাহলে বিবর্তন করলে পরে। বিবর্তনটাকে আবর্তন করলে পরে কোনো অমরণশীল প্রাণী নয় মানুষ। এই যে অমরণশীলটাকে আগে আনলাম, মানুষটাকে পরে নিয়ে গেলাম, ওই যে আবর্তনের নিয়ম যা শিখছিলাম, নয়টা নয়ই থাকলো, মানে গুণ পাল্টায় না আবর্তনের সময়। তাহলে ই থেকে আবর্তন করে তো ই হয়, এটা আমরা শিখছিলাম।
এবার যে আবর্তিত বচনটা পেলাম এইটাকে আবার বিবর্তন করব, মানে বিবর্তনের নিয়ম অনুসারে ই থেকে বিবর্তন করলে পরে কোন বচন হয়, এক্ষুনি শিখছি আমরা। ই থেকে বিবর্তন করলে পরে এ বচন হয়, তাই না? তাহলে এখানে এ বচন করলে পরে কি হবে, অমরণশীলটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যের জায়গাতেই বসে গেল। নয় হয় হয়ে গেল, মানুষ তোমার কি হয়ে গেল বলো, অমানুষ হবে, তাই তো? তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে বাক্যকে বিবর্তন করলাম, তাই তো? তাহলে আবার একবার বলে নিই, বাক্যকে প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে গিয়ে বচন বানাবা, বচনটাকে বিবর্তন করবা, বিবর্তনের নিয়ম অনুসরণ করে বিবর্তনটাকে আবর্তন করবা, আবর্তনটাকে আবার বিবর্তন করবা। বিবর্তন করার সময় উদ্দেশ্য পদটা উদ্দেশ্যই থেকে গেল, মানুষ পদটা অমানুষ হয়ে গেল, তাই তো? নয়টা হয় হয়ে গেল, আর ই বচনে বিবর্তন করলে পরে এ বচন হয়। তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে বিবর্তনটা করব। এইবার আমরা শিখব বস্তুগত বিবর্তন। এটা বিবর্তনের আরেকটা ভাগ। যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে, মানে আকারগত বিবর্তন করব না, বরং তার অর্থের ওপর বিশেষভাবে নির্ভর করে এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে, তাহলে অর্থের ওপর নির্ভর করব এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটাকে বিবর্তন করব, তাকেই হচ্ছে গিয়ে বলা হয় বস্তুগত বিবর্তন। এটা কিভাবে করে সেটা হচ্ছে গিয়ে আমরা এখন দেখব। এই যে বিবর্তনটা, এই বিবর্তনের কথা প্রথম প্রবর্তক ছিলেন তর্কবিজ্ঞানী বেন। মানে বেন হচ্ছে গিয়ে একজন তর্কবিজ্ঞানী বা লজিক্যাল, হ্যাঁ তো, বা যুক্তিবিজ্ঞানী বলতে পারি। তিনিই হচ্ছে প্রথম এই নিয়মটা প্রবর্তন করছিল। তো এই নিয়মে কি বলা আছে, বস্তুগত বিবর্তনের প্রথম নিয়ম বলছে উদ্দেশ্য পদের বিপরীত পদকে সিদ্ধান্তে উদ্দেশ্য রূপে গ্রহণ করতে হবে। মানে উদ্দেশ্য পদে যেটা বিপরীত পদ থাকবে সেই বিপরীত পদটাকে সিদ্ধান্তে উদ্দেশ্য পদ বানাবো। আর 2 নম্বর নিয়মে বলছে বিধেয়ের বিপরীত পদ বা বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় রূপে গ্রহণ করতে হবে। ঠিক আছে? তাহলে বিধেয়ের যেটা বিপরীত পদ থাকবে বা বিরুদ্ধ পদ থাকবে সেটাকে সিদ্ধান্তে বিধেয় করব, করে আমি হচ্ছে গিয়ে বিবর্তনটা করব। তাহলে এই দুটো নিয়মের ওপর ভিত্তি করেই এই বিবর্তনের কাজটা হয়। তাহলে প্রথম নিয়ম বলছে উদ্দেশ্য পদের বিপরীত পদটাকে সিদ্ধান্তে উদ্দেশ্য পদ রূপে আনবো, আর বিধেয়ের বিপরীত পদটাকে সিদ্ধান্তে বিধেয় রূপে আনবো, এনে বিবর্তন করব। ঠিক আছে? তো একটা উদাহরণ দেখো, এই যে এখানে দিয়েছি যুদ্ধ হয় অমঙ্গল সূচক। এখানে যুদ্ধটা হচ্ছে উদ্দেশ্য পদ আর অমঙ্গল সূচকটা হচ্ছে বিধেয় পদ। তাহলে এটাকে বস্তুগত বিবর্তন করতে গেলে যুদ্ধ পদ মানে উদ্দেশ্য পদ যেটা আছে এই পদটার বিপরীত পদ এখানে আনতে হবে, আর যেটা বিধেয় পদ আছে তার বিপরীত পদটাকে এখানে আনতে হবে। তা যুদ্ধের বিপরীত কি আমরা জানি, যুদ্ধের বিপরীত শান্তি, আর অমঙ্গল সূচকের বিপরীত পদ কি হবে, মঙ্গল সূচক। বাস পাল্টে দাও, পাল্টে দিয়ে নতুন একটা বচন বানাও, তাহলে কি হবে, শান্তি হয় মঙ্গল সূচক। তা যুদ্ধের বিপরীত শান্তি, অমঙ্গল সূচকের বিপরীত মঙ্গল সূচক। তাহলে উদ্দেশ্যকে বিপরীত করা হলো, বিধেয়কে বিপরীত করা হলো। এই দুটো নিয়মকে এইভাবে অনুসরণ করে আমি বস্তুগত বিবর্তন করলাম। এটা বিবর্তনের আরেকটা বিশেষ প্রক্রিয়া। আরেকটা উদাহরণ দিচ্ছি, শীত হয় কষ্টদায়ক, তাহলে শীতের বিপরীত হচ্ছে গরম, আর কষ্টদায়কের বিপরীত হচ্ছে আরামদায়ক। তাহলে কি হবে সিদ্ধান্তটা, গরম হয় আরামদায়ক। তাহলে এইভাবে উদ্দেশ্যকে বিপরীত পদ করব, বিধেয়কে বিপরীত পদ বা বিরুদ্ধ পদ করে আমরা নতুন একটা সিদ্ধান্ত গ্রহণ করব, তখন সেটাকে বলা হবে বস্তুগত বিবর্তন। কিন্তু বেন এই বিবর্তনের কথা বললেও অনেক তর্কবিজ্ঞানী বা যুক্তিবিজ্ঞানী এই বিবর্তনটাকে প্রকৃত বিবর্তন বলে মানে না। কেন মানে না? তার কারণ হচ্ছে এক, বিবর্তনে হেতুবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে, তাই না? উদ্দেশ্য তো পাল্টানো যাবে না। কিন্তু এখানে আমরা কি দেখলাম, এখানে দেখলাম উদ্দেশ্য পাল্টে গেল। দেখো ভালো করে, এই যুদ্ধ শান্তি হয়ে গেল, শীত গরম হয়ে গেল। তাহলে নিয়মে বলছিল বিবর্তনের যে উদ্দেশ্য পাল্টানো যাবে না, কিন্তু এখানে তো উদ্দেশ্য পাল্টে গেল, তাই হচ্ছে গিয়ে বিবর্তনের নিয়মটাকে এখানে ঠিকভাবে মানা হলো না। 2 নম্বর, হেতুবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে, মানে হেতুবাক্য বা আশ্রয় বাক্যে যেটা বিধেয় তার বিরুদ্ধ পদটা সিদ্ধান্তের বিধেয় হবে, কিন্তু এখানে তো বিরুদ্ধ পদ হলো না, এখানে তো সব বিপরীত পদ হয়ে গেল, তাই না? তাহলে এখানেও নিয়মটাকে মানল না। 3 নম্বর, বিবর্তনে গুণ ভিন্ন হবে, মানে গুণ পাল্টে যাবে। কিন্তু মনে করো এখানে যে হচ্ছে কি উদাহরণগুলো আমরা দেখলাম সেখানে কি দেখছি, হয় হয়ই থাকলো, তো কোনো গুণ পাল্টানো এখানে হলো না। তাহলে 3 নম্বর নিয়মটাও এখানে
ফলো করা হয় নাই। তাহলে গুণ হচ্ছে ভিন্ন হবে বলছিল, কিন্তু এখানে গুণ একই আছে। তারপরে 4 নাম্বার, বাস্তব অভিজ্ঞতা না থাকলে তুমি এই বিবর্তন করতে পারবে না। মানে তোমাকে এই বিবর্তন করতে গেলে বাস্তব জীবন সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। যার বাস্তব জীবন সম্পর্কে জ্ঞান নাই সে কিন্তু এই কাজ করতে পারবে না। মানে যুদ্ধের বিপরীত যে শান্তি, শীতের বিপরীত যে গরম, যে এই বিষয়টা জানে না, যার এই বাস্তব জ্ঞানটা নেই, সে কিন্তু এই কাজটা করতে পারবে না। তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যাবে না। তাহলে এই সমগ্র ভিডিওতে আমরা বিবর্তনটাকে সম্পূর্ণরূপে শিখলাম। কি কি শিখলাম? বিবর্তন কাকে বলে তার উদাহরণ, আর শিখলাম বিরুদ্ধ পদ কাকে বলে। এত বিরুদ্ধ পদটাকে জানতেই হবে, কারণ বিরুদ্ধ পদ না জানলে পরে কিন্তু বিবর্তনটাকে আমরা বুঝতে পারবো না যে বিরুদ্ধ পদ কী জিনিস। তারপরে বিবর্তনের নিয়ম শিখলাম, আর শিখলাম এ বচন, ই বচন, আই বচন ও ও বচনকে কিভাবে বিবর্তন করতে হয় এটাও আমরা শিখলাম। আর শিখলাম সমবিবর্তন করার পদ্ধতি। সমবিবর্তন করতে গেলে বাক্যটাকে বচন, বচনটাকে বিবর্তন, বিবর্তনটাকে আবর্তন, আবর্তনকে আবার বিবর্তন করব। তার শিখলাম বস্তুগত বিবর্তন কাকে বলে, তার নিয়ম, উদাহরণ, তাই না? তাহলে এই সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে শিখলাম। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিষয়গুলোকে আরও ভালোভাবে শিখতে জানতে, এবং বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে।